আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 37 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মনোযোগ বয়ে রাখার চেষ্টা করো, আমার উপর না। আমি ফ্রেশ হয়ে এসে দেখবো কত দূর পড়লে। কথাটা শুনে রাইসা একদম থমেরে গেল, গাল লাল হয়ে উঠলো মুহূর্তেই। তেজ হালকা হাসি দিয়ে ঢুকে পড়লো ওয়াশরুমে। রাইসা বইয়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু এবার ঠোঁটের কোণে ছোট্ট হাসি। ওরিওকে আলতো করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, তুই না থাকলে আজকে যে কি হতো বলতো। ওরিও মিয়াও করে উঠলো, যেন সব বুঝে গেছে। রাইসা এবার সত্যি সত্যি পড়ায় মন দিল, কিন্তু মাঝে মাঝে হাত চলে যাচ্ছে নিজের বিনুনির দিকে। তার মনে পড়ছে কেউ একজন খুব যত্ন করে এটা বেঁধে দিয়েছে, বারবার সেই বিনুনি ধরে টানাটানি করে পড়া মুখস্থ করছে। কয়েক মিনিট পর ওয়াশরুমের দরজা খুলে গেল। তেজ বের হলো ভেজা চুলে হাত বুলাতে বুলাতে। চোখ পড়তেই দেখলো রাইসা বই খুলে বসে আছে ঠিকই, কিন্তু আঙ্গুল এখনো নিজের বেনুনিতে জড়ানো। তেজ ভ্রু তুলে বলল, এইভাবে পড়া হয়? রাইসা চমকে হাত পা সরিয়ে নিল, তারপর বলল, জি পড়ছি তো। তেজ ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশে দাঁড়ালো। রাইসা এবারে চুপ। তেজ বলল, কোথায় আটকে গেছো বলো। রাইসা ইতস্তত করে বলল, এই এই জায়গাটা বুঝতে পারছি না। তেজ চেয়ার টেনে এসে বসে পড়লো তার একদম পাশে। দুজনের কাঁধ প্রায় ছুঁয়ে যাচ্ছে। রাইসার বুকে দীপ দীপ শব্দ যেন কমছেই না আজকে। অশান্তভাবে হৃদয় কম্পিত হচ্ছে। তেজ বয়ে আঙুল রেখে বোঝাতে শুরু করলো, দেখো এখানে যেটা বলা হয়েছে। কথা বলতে বলতে কখন যেন তার কণ্ঠ নরম হয়ে এলো। রাইসা এবার সত্যি মন দিয়ে শুনতে লাগলো। মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে তেজের দিকে, আবার দ্রুত বইয়ে নামিয়ে ফেলছে। কিছুক্ষণ পর তেজ থেমে বলল, এখন বলো বুঝেছো? রাইসা মাথা নাড়ালো, জি এবার পারবো। তেজ বলল, ভালো। তেজ উঠে দাঁড়ালো, তারপর নিজে ল্যাপটপ নিয়ে রাইসার সামনে চেয়ারে বসে পড়লো। অফিসের কয়েকটা ফাইল কমপ্লিট করতে লাগলো। তেজ ল্যাপটপে চোখ রেখে কাজ করছিল, কিন্তু হঠাৎ করে রাইসার দিকে তাকিয়ে অবাক হলো। রাইসা কবেই ঘুমিয়ে গেছে টেবিলে মাথা রেখে। তেজ খেয়াল করলো রাইসার হাত এখনো কলমটা আলতো করে ধরে আছে, মাথাটা কাত হয়ে আছে, বেনুনিটা কাঁধ বেয়ে সামনে চলে এসেছে, নিঃশ্বাসের ওঠানামা চুলের দাগাগুলো হালকা নাচছে। তেজ ধীরে ধীরে ল্যাপটপটা বন্ধ করে রাখলো, চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে এক পা দুই পা করে এগিয়ে এলো। সামনে এসে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন এই দৃশ্যটা নিজের ভেতর জমা করে রাখতে চাইছে। আস্তে করে ডাকতে গেল, মৃগনয়নী। কিন্তু তার আগে চুপ মেরে গেল। কি সুন্দর ঘুমন্তপুরীর এক রাজকন্যা ঘুমিয়ে আছে, তার এই চার দেয়ালের মাঝে কোনো নড়াচড়া নেই, বরং রাইসা একটু আরাম করে মাথাটা গুজে নিল টেবিলের উপর। তেজের ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। ধীরে ধীরে হাত বাড়িয়ে রাইসার হাত থেকে কলমটা খুলে নিল, তারপর আলতো করে বইটা বন্ধ করে পাশে সরিয়ে রাখলো। কুল থেকে ওরিওকে নিয়ে আগে খাটে রেখে আসলো আস্তে করে, যেন কোনো শব্দ না হয়, এমন সাবধানে সবকিছু করছে। এরপর কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল, অতঃপর খুব ধীরে একদম যত্ন করে রাইসার কাঁধে হাত রাখলো। রাইসা শুধু হালকা নড়লো, কিন্তু ঘুম ভাঙলো না। তেজ এবার একটু গম্ভীর নিঃশ্বাস নিল, তারপর খুব সতর্কভাবে এক হাত রাইসার পিঠের নিচে, আরেক হাত হাঁটুর নিচে দিয়ে তাকে তুলে নিল কোলে। মুহূর্তে রাইসার মাথা এসে ঠেকলো তেজের বুকের কাছে। তেজ থমকে গেল। এক সেকেন্ডের জন্য তার বুকের ভেতর কেমন অদ্ভুত এক অনুভূতি ছড়িয়ে পড়লো, যেন খুব নরম কিছু নিজের হাতে ধরে আছে, ভেঙে যাবে যদি একটু জোরে ধরা হয়। রাইসা ঘুমের মধ্যে অল্প নড়চড়ে উঠল, তেজের শার্টটা আঁকড়ে ধরলো। তেজের নিঃশ্বাস আটকে গেল, নিচু স্বরে ফিসফিস করে বলল, এই অবস্থায় ছাড়তে চাইছো না, অথচ দিনের বেলাও পালিয়ে বেড়াও, তাই না? তার কণ্ঠে মৃদু হাসি আর এক অজানা মমতা। ধীরে ধীরে খাটের দিকে এগিয়ে গেল, পা ফেলছে খুব সাবধানে, যেন কোনো ঝাঁকুনি না লাগে। খাটের পাশে এসে দাঁড়িয়ে এক মুহূর্ত তাকিয়ে রইল রাইসার মুখের দিকে। ঘুমন্ত মুখটা এতটাই শান্ত, ঠোঁট সামান্য ফাঁক, চোখের ঘন পাপড়ি নেমে আছে, গালের ডান পাশে হালকা লালচে হয়ে গেছে বইয়ের উপর শুয়ে থাকায়। তেজ খুব আস্তে করে তাকে খাটে শুয়ে দিল, কিন্তু হাত ছড়াতেই রাইসা আবারও শার্টটা শক্ত করে ধরে ফেললো। তেজ সেভাবেই কিছুক্ষণ থাকলো, একটু ঝুঁকে এসে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সরাতে পারলো না, বরং রাইসা আরো কাছে টেনে নিল তাকে অজান্তেই। তেজ হেসে মাথা নাড়ালো, ধীরে ধীরে নিজের শার্টের বোতাম খুলে আঙুল ছড়িয়ে নিল রাইসার হাত থেকে, যেন তাকে না জাগায়। রাইসার হাতটা আবারও বিছানায় রেখে দিল, এরপর পাশে রাখা ওড়নাটা তুলে খুব সুন্দর করে গায়ে জড়িয়ে দিল। একটু থেমে আবারও তার বিনুনিটার দিকে তাকালো, আস্তে করে হাত বুলিয়ে দিল সেই বিনুনির উপর। এত ছোট মেয়েদের এত দিক থেকে পারফেক্ট থাকতে নেই মৃগনয়নী, বুঝে শুনে এরকম হলে কি খুব ক্ষতি ছিল? মৃদুস্বরে বলল। তারপর ধীরে ধীরে ঝুঁকে এসে খুব কাছে থেকে রাইসার মুখটা দেখলো, নিঃশ্বাস মিশে যাচ্ছে প্রায়। কয়েক সেকেন্ড থেকে নিজেকে সামলে নিল, খুব আস্তে করে তার কপালের উপর চুল সরিয়ে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। স্পর্শটা এতটাই নরম যেন বাতাস ছুঁয়ে গেল। তারপর বলল, শোনো মৃগনয়নী, তোমাকে ছুঁয়ে দিলে তুমি মূর্ছে যাবে এই ভয়ে আমি তোমাকে স্পর্শ করি না, আবার নিজেকে ঠিক রাখতে পারি না যদি হারিয়ে ফেলি। তুমি দুয়ে আমার ভয়, তুমি বলো না আমি কি করব? তোমাকে ছুঁয়ে দিলে কি খুব রাগ করবে? একেবারে আমার করে নিতে চাই, যেখানে তুমি মলিন হয়ে গিয়েও লাল গোলাপের মতো সতেজ থাকবে। আমি তোমাকে আমার সবটুকু দিয়ে সতেজ করব, কখনো শুকিয়ে যেতে দিব না, হবে আমার। তেজের কণ্ঠ ধীরে ধীরে আরো নরম হয়ে এলো, যেন প্রতিটা শব্দ বুকের ভেতর থেকে উঠে আসছে, বহুদিন ধরে জমে থাকা অনুভূতির মতো।
তারপর আবারও বলল, হবে আমার, একদম আমার, যেখানে তোমাকে ছুতেও পারবে না কেউ, কষ্টও দিতে পারবে না, এমন একটা জায়গায় রেখে দিব তোমাকে। একটু থামলো, রাইসার নিঃশ্বাসের শব্দ শুনলো। ঘুমের ভেতরেও কি শান্ত নির্ভার। তেজের আঙ্গুল আলতো করে রাইসার কপাল ছুঁয়ে গেল, তারপর গাল ছুঁয়ে নামলো থেমে থেমে, যেন ছোঁয়ার মধ্যেও সে নিজেকে আটকে রাখছে। তারপর আবারও বলল, তুমি জানো না মৃগনয়নী, তুমি কতটা কঠিন করে দাও আমাকে। তোমার ব্যবহার, তোমার মৃগনয়নের চাহনি, ঘুমটার আড়ালে নিষ্পাপ মুখশ্রী, চন্দ্রকেশীর আওলানো চুল, সবকিছুতেই আমি বড্ড দুর্বল। পুরো তুমিটাই আমাকে দুর্বল করে দাও। আর তোমার মৃগনয়নের সুপ্ত চাহনি আমাকে সেকেন্ডেই দুর্বল করার জন্য যথেষ্ট। এতটা দুর্বল হয়েও কেমন কঠিন থাকতে হয় দেখো। হালকা হাসলো সে, কিন্তু সেই হাসিতে কষ্টের ছোঁয়া মিশে আছে। তারপর বলল, একদিকে তোমাকে ছুতে ইচ্ছে করে, এতটা কাছে টেনে নিতে ইচ্ছে করছে যে শ্বাসটাও আলাদা না থাকে। আরেকদিকে ভয় হয় যদি ভেঙে ফেলি তোমাকে, যদি তুমি ভয় পেয়ে যাও, যদি তোমার ওই চোখ দুটো আমার থেকে সরে যায়। তার কণ্ঠ একটু ভারী হয়ে উঠল। তারপর আবারও বলল, আমি অভ্যস্ত না এভাবে কারোর জন্য থেমে যেতে। আমি যা চাই তা নিয়ে নিতে শিখেছি, কিন্তু তোমার কাছে এসে সব হিসাব গুলিয়ে যায়। আমি কারোর জন্য থেমে যেতে পারি, আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে গিয়েও থেমে যাব শুধু আমার মৃগনয়নীর জন্য। ধীরে ধীরে রাইসার হাতটা নিজের হাতে তুলে নিল, আঙুলগুলো আলতো করে ছুঁয়ে রাখলো। তারপর আবারও বলল, এই ছোট ছোট নরম মখমলের মতো হাত দুটো আমার এই পাথরের হাতের নিচে পড়ে চাপা কষ্ট না পাও, তাই আঁকড়ে ধরতে আমাকে বহুবার ভাবতে হয়। তুমি বুঝতে পারো না, তুমি যখন এভাবে কাঁপো আমার ভেতরটা কেমন হয়ে যায়। নিজেকে থামাতে হয়, জোর করে থামাতে হয়। একটা দীর্ঘশ্বাস ফেললো সে। আমি চাই না তুমি আমাকে ভয় পাও, আমি চাই তুমি নিজ থেকে আমার কাছে আসো, একদম নিজের ইচ্ছেতে। আমার চোখে চোখ রেখে যে কোনো প্রশ্ন করবে বা জানতে চাইবে বা বলবে সেটা করতে, এবং তার উত্তর দিতে আমি আহনাপ নোয়ান্তেস একটু দ্বিধা করব না। সময় নিব না ভাবার জন্য। তুমি প্রশ্ন করতে যত সময় নিবে তার একাংশ সময় লাগবে না তোমাকে আমার উত্তর দিতে। তার দৃষ্টি নরম হয়ে এলো। তারপর আবারও বলল, যেদিন তুমি নিজ থেকে আমার নাম ধরে ডাকবে, যেদিন তুমি নিজ থেকে আমার দিকে এগিয়ে আসবে, সেদিন আমি আর নিজেকে থামাবো না মৃগনয়নী। তেজের আঙ্গুল আবারও সেই বিনুনিতে ছুঁয়ে গেল। আজকে এই বিনুনিটা বেঁধে দিয়েছি, একদিন তোমার সব এলোমেলো ভাবনা আমি গুছিয়ে দিব, তোমার সব ভয়, সব দ্বিধা, সবকিছু আমার মধ্য নিয়ে নিব, তারপর যত্ন করে মুড়িয়ে রাখবো ফুলের মতো। তার কণ্ঠে এবার এক অদ্ভুত দৃঢ়তা। তারপর আবারও বলল, তুমি শুধু আমার পাশে থাকো, বাকি সব আমি সামলে নেব। চোখ দুটো বন্ধ করে এক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বলল, ঘুমাও আমার চন্দ্রকেশী মৃগনয়নী, আমি তোমার অপেক্ষা করব, ঠিক ততদূর পর্যন্ত যতদূর তোমার দৃষ্টি আমাতে আকৃষ্ট করবে জখম করার জন্য। তারপর খুব আলতো করে রাইসার কপালের উপর এক টুকরো নিঃশ্বাস রেখে সরে গেল, কিন্তু যার আগে শেষবারের মতো তাকালো রাইসার দিকে। ঘুমন্ত, নিশ্চিন্ত, নিঃশব্দ এক জগতে ডুবে আছে সে, যেন পৃথিবীর কোনো ঝড়ঝাপটা তাকে ছুতেই পারে না। তার ঠোঁটের কোনো যেন অজান্তেই লেগে থাকে একটুখানি হাসি। আবারও বলল, ঘুমাও মৃগনয়নী, আজ না কিন্তু খুব তাড়াতাড়ি তুমি নিজেই আমার হয়ে যাবে। ড্রিম লাইটটা অন করে দিয়ে তেজ ধীরে ধীরে সোফার দিকে এগোলো, সেখানে শুয়ে পড়লো। কপালে বাম হাত ভাঁজ করে রেখেছে চোখ বরাবর। রাইসার পাশে ওরিও কেমন ঘাপটি মেরে বসে আছে। তেজের অনেক হিংসা হচ্ছে, যেন সে একটা বিড়াল নয় একটা ছেলে, এমন অপরাধ তার। তেজ আফসোসের সুরে বিড়বিড় করে বলল, একেই বলে নিজের কবর নিজেই খোঁড়া, কোন দুঃখে এটাকে এনেছিলাম বুঝতে পারছি না। জলজন্ত মানুষের থেকে এই ওরিও বেশি দাম পাই, তাও আবার কার কাছে? আমার বিয়ে করা বউয়ের কাছে। হাউ ফানি, নিজের ওপর নিজেরই হাসা উচিত। ঘরের বাতাসে হালকা কাঁপুনি রাইসার শ্বাসের সঙ্গে মিলেমিশে তেজের শরীরে এক অদ্ভুত তীব্রতা যোগ করছে। ঘরের নীরবতা শুধুই শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া কিছুই নেই। ঘরের কোণে রাখা ফুলের গাছের পাতাগুলো যেন নিঃশব্দে নাচছে, বাতাসের সঙ্গে মিশে রুমের সৌন্দর্য আরো বৃদ্ধি করছে। টেবিলের পাশে রাখা চশমা, কলম, ল্যাপটপ সহ সবাই যেন জীবন্ত মুহূর্তের সাক্ষী। ভোরের উপরে এই ঘরটা যেন এক মৃদু স্বপ্নের জগৎ ঢুকছে। নরম মুলায়ম আলো এসে পড়ছে রাইসার মুখে, আবেশে ভরা। ঘুমের মাঝে এসে চারপাশে কুঁকড়ে গেল, আলো ছায়া আলোটা বিরক্ত করতে থাকে। অসাধারণ আবেগময় পরিবেশ সৃষ্টি করছে। মাঝে মাঝে সময় যেন ধীরে ধীরে চলে শুয়ে থাকা থেকে যায় কোনো রঙিন দম্পতির কাছে। চোখ খুলে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে উঠে বসলো। মাথায় হাত বুলিয়ে চোখটা পরিষ্কার করতে দৃষ্টি গিয়ে থামলো খাটের দিকে। রাইসা সেখানে ঘুমিয়ে আছে। তেজ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। ভোরের আলোয় রাইসাকে অন্যরকম লাগছে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, আমার ঘরে আমার ব্যক্তিগত চন্দ্রকেশী নিশ্চিন্তে ঘুমাচ্ছে, খারাপ লাগছে না। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে, পায়ে শব্দ না করে এগিয়ে গেল খাটের দিকে। কাছে গিয়ে দাঁড়াতেই ওরিও মাথা তুলে তাকালো। তেজ ভ্রুকুচকে ফিসফিস করে বলল, চুপ, একদম শব্দ করবি না, নয়তো মুখে কষ্টে বেঁধে দিব। ওরিও যেন বুঝলো, আবার মাথা নামিয়ে চোখ বন্ধ করে ফেললো। তেজ এবার রাইসার দিকে তাকালো। ওনাটা একটু সরে গেছে, আলতো করে ঠিক করে দিল। বিনুনিটা কাঁধ থেকে সরে পড়ে আছে, সেটাও আস্তে করে গুছিয়ে দিল। জানলার পর্দা লাগিয়ে দিল যাতে করে বাইরের আলো তার ঘরের আলোকে বিরক্ত করতে না পারে।
আর এদিকে বেশ কয়েকটা হিল জুতো অনলাইনে অর্ডার করেছে মার্জিয়া। জিহাদ পাঠিয়েছে তার সাথে ঘুরতে যাবে আগামীকাল। ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা কোন জুতো পরবে সেটাই ভেবে পাচ্ছে না। সবগুলোই পেন্সিল হিল। মার্জিয়া রুম যেন আজ এক ছোটখাটো জুতোর শোরুম। বিছানার উপর মেঝেতে টেবিলের পাশে সবখানে ছড়িয়ে আছে একের পর এক হিল জুতা, কালো, সিলভার, গোল্ডেন, নুট সব রঙের, আর সবগুলোই চিকন সুউচ্চ পেন্সিল হিল। মার্জিয়া একটার পর একটা হাতে তুলে দেখছে, এটা পরবো, না না এটা বেশি সিম্পল, এইটা, উফ এটা আবার বেশি গ্লোসি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে ঘুরিয়ে দেখছে, পা তুলে জুতো মিলিয়ে দেখছে, মুখে বিরক্তি কিন্তু চোখে উত্তেজনা। জিহাদও না, সবগুলো একসাথে পাঠাতে হলো। ঠিক তখন ওই দরজায় নক পড়লো। আপু আমি আসবো, রাইসার কণ্ঠ। মার্জিয়ার সাথে সাথে বলল, হ্যাঁ হ্যাঁ এসো। রাইসা ঢুকতেই চারপাশ দেখে থমকে গেল। এগুলো সব কি? এত জুতো ছড়িয়ে কি করছো আপু? মার্জিয়া গর্বভরা গলায় বলল, হিল, কাল জিহাদের সাথে বের হবো তো কোনটা পরবো সেটাই ঠিক করতে পারছি না। রাইসা একটু ভ্রু কুঁচকে বলল, সবগুলো এত উঁচু, তুমি এসব পরে হাঁটতে পারো? মার্জিয়া বলল, হ্যাঁ পারবো না কেন, তুমি পারো না? রাইসা একটু লজ্জা পেয়ে বলল, না আপু এত উঁচু জুতো পরতে পারি না। মার্জিয়া বলল, দাঁড়াও তোমাকে একটা দেই, তুমি পরে দেখো। বলে একটা চিকন লম্বা কালো পেন্সিল হিল এগিয়ে দিল। রাইসা জুতোর দিকে তাকালো, ইতস্তত হয়ে বলল, না আপু আমি পারবো না। মার্জিয়া বলল, পারবে, নাও পরো। রাইসা বলল, না না আপু এসব পড়তে পারি না, পরে যাব আমি। মার্জিয়া জোর করে বলল, তুমি কি সব বলছো, চলো আজকে তোমাকে আমি এই উঁচু উঁচু জুতো পরে হাঁটা শেখাবো। রাইসা বলল, আপু। মার্জিয়া বলল, চুপ, আর কোনো কথা নয়, এদিকে আসো। বলেই রাইসাকে ডেকে নিয়ে নিজেই পরিয়ে দিল। এরপর একটু একটু করে হাঁটতে লাগলো। এমন সময় নিচ থেকে মেহেরিমা নয়নের ডাক আসলো। রাইসাকে মার্জিয়া বলল, চলো নিচে ড্রয়িং রুমে আরো সুন্দর করে হাঁটার জায়গা পাওয়া যাবে। রাইসা মার্জিয়ার হাত ধরে হাঁটতে লাগলো আর বলল, এটা অনেক উঁচু আপু। রাইসার কণ্ঠে স্পষ্ট অস্বস্তি। মার্জিয়া হেসে বলল, দাঁড়াও দাঁড়াও, ব্যালেন্স করো, কনফিডেন্স রাখো নিজের উপর। রাইসা এক পা বাড়ালো, এক পা করে ধীরে ধীরে হাঁটতে লাগলো। মার্জিয়া আর রাইসা হাঁটতে হাঁটতে সিঁড়ির কাছে চলে আসছে। রাইসা বেশ অনেক কষ্ট করে একটু একটু করে হাঁটতে পারলো। এভাবে একটু একটু করে হাঁটা দেখে মার্জিয়া উচ্ছ্বাসিত। তারপর আবারও বলল, দেখো তুমি তো সুন্দর হাঁটতে পারছো। রাইসা একটু সাহস পেয়ে হাসলো, তারপর বলল, একটু একটু। মার্জিয়া বলল, চলো এখন সিঁড়ি দিয়ে নামবে। রাইসা একটু থামলো, না না আপু আমার অনেক ভয় করছে। মার্জিয়া বলল, আরে কিছু হবে না, আমি আছি তো। মার্জিয়ার কথায় সাহস পেয়ে রাইসা এগিয়ে গেল দরজার দিকে। সিঁড়ির সামনে এসে থামলো, নিচের দিকে তাকাতেই বুক কেঁপে উঠলো। রাইসা রেলিংটা শক্ত করে এক হাতে আরেক হাতে মার্জিয়ার হাত ধরে প্রথম ধাপ নামলো। এভাবে অর্ধেক সিঁড়িতে আসতে মেহেরিমা নয়ন আবারও জোর গতিতে রাখলো। মার্জিয়া রাইসাকে বলল, একা নামতে পারবে? রাইসা একটু হেসে বলল, পারবো আপু। মার্জিয়া আবার বলল, তুমি নয়তো এখানেই দাঁড়াও, আমি আম্মুর কাছ থেকে আসছি, দেখি কি বলে শুনে আসি। মার্জিয়া চলে গেল। রাইসা দুই হাতে সিঁড়ির রেলিং ধরে কয়েকটা সিঁড়ি নেমে এলো। প্রায় আর 4-5টা সিঁড়ি আছে ফ্লোরে যাওয়ার জন্য। আরেক ধাপ নামতেই বেকায়দাভাবে জুতোর তলা ফসকে গেল। সাথে সাথেই দুই হাত রেলিং থেকে ছেড়ে গেল। সাথে সাথেই আহ বলে চিৎকার করে উঠলো। মুহূর্তেই তার পা মুচড়ে গেল, শরীরের ভারসাম্য হারিয়ে ফেললো। সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তে লাগলো রাইসা। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।